বন্ধু, আমরা কিন্তু দেখতে দেখতে একবারে আমাদের সর্বশেষ ক্লাসে চলে আসলাম এবং এটি কিন্তু আমাদের বইয়ের শেষ অধ্যায়ের এবং শেষ টপিকের উপরে ক্লাসটি হচ্ছে। সো এটাই কিন্তু আমাদের এ বইয়ের উপরে শেষ দেখা। ইনশাআল্লাহ তোমাদের সাথে অবশ্যই আগামীতে এইচএসসিতে দেখা হবে, বাট এসএসসির ফাইন্যান্স এবং ব্যাংকিংয়ের শেষ ক্লাসে আমরা চলে আসলাম এবং আশা করি তোমরা এই যে এতদিন ক্লাসগুলো করলে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। অ্যান্ড আশা করি তোমরা যে ক্লাসগুলো করেছো এর মাধ্যমে তোমরা তোমাদের সকল ডাউটসগুলো ক্লিয়ার করে নিয়েছো এবং তোমরা যখন বাসায় পড়েছো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না অ্যান্ড তোমরা খুব ভালো একটি পরীক্ষা দিবে। তো যাই হোক, ক্লাসের শেষে আমার সামান্য কিছু সাজেশন থাকবে, বাট এর আগে আমরা আজকে আমাদের ক্লাসের যে টপিকটা আছে সেটা পড়ে নেই। আজকে আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এবং একটি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান এবং অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা, অর্থাৎ বাংলাদেশের যে ইকোনমি বা অর্থনীতি এটার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কী কী ভূমিকা পালন করে থাকে। তো চলো শুরু করি। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক। অর্থনীতি, বিশেষ করে মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকসমূহের নিম্নলিখিত সম্পর্ক বিদ্যমান। প্রথমে বিধিবদ্ধ রিজার্ভের একটি সম্পর্ক। আমরা কিন্তু জানি, আমরা আমাদের গত ভিডিওতেই আমরা জেনেছি যে প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকে তাদের সাপ্তাহিক বা মাসিকের যে পরিমাণ রিজার্ভ থাকে তার একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ হিসেবে রাখতে হয়, একটা পার্সেন্টেজ কেন্দ্রীয় ব্যাংকের কাছে রেখে দিতে হয়, সো দ্যাট আগামীতে প্রয়োজনে সেখান থেকে অর্থ নিয়ে বাণিজ্যিক ব্যাংক সাহায্য পেতে পারে বা কাজ করতে পারে। সো এই যে একটি অর্থ বা নির্দিষ্ট পরিমাণ অংশ বা তারলের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, যা উভয়ের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি করে দেয় বা এদের মধ্যে কিন্তু একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়ে থাকে। নিকাশ ঘর, আমরা জেনেছি নিকাশ ঘর কি, যে একটা জায়গা যেখানে একটি দেশের সকল তালিকাভুক্ত ব্যাংকসমূহ এসে তাদের যে যেই দেনা পাওনা থাকে সেগুলো নিষ্পত্তি করে এবং এই সেবাটি কে দেয়, এটাতে কেন্দ্রীয় ব্যাংক, এবং এই নিকাশ ঘরের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে একটি সম্পর্কের সৃষ্টি হয়। কার্য বিবরণী, বাণিজ্যিক ব্যাংকসমূহ সপ্তাহ বা মাসে তাদের কার্যের বিবরণী কেন্দ্রীয় ব্যাংকের নিকট পাঠায়। এই প্রক্রিয়ায় উভয়ের মধ্যে গভীর সেতুবন্ধন গড়ে ওঠে। আমরা কিন্তু জানি একটা বাণিজ্যিক ব্যাংক যে লেনদেন করে তার হিসাব একটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠায়, কারণ কেন্দ্রীয় ব্যাংক তা পরীক্ষা করে এবং এই কাজের মাধ্যমে কিন্তু তাদের মধ্যে একটা গভীর সম্পর্কের সৃষ্টি হয়। তথ্য সরবরাহকারী, কেন্দ্রীয় ব্যাংক দেশ বিদেশের অর্থ বাজার, অর্থনীতি ও এই সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের তথ্য সরবরাহ করে থাকে। এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক আরও গভীর হয়। তারল্য, বাণিজ্যিক ব্যাংকের তারল্য রক্ষা ব্যবস্থার কারণে উভয়ের মধ্যে আদেষ্টা ও আদিষ্টের সম্পর্ক বিদ্যমান হয়। আমরা কিন্তু তারল্যকেই জেনেছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন গ্রাহকের চাওয়া মাত্র অর্থ ফেরত দিয়ে দিতে পারে বা টাকা দিয়ে দিতে পারে, এই যে একটা অবস্থা এটাকে বলা হয় তারল্য, এবং এইটা যেন রক্ষা করতে পারে বাণিজ্যিক ব্যাংক, এজন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন রকম আদেশ উপদেশ দিয়ে থাকে এবং এর মাধ্যমে কিন্তু বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আদেষ্টা এবং আদিষ্টের সম্পর্কের সৃষ্টি হয়। অভিভাবক, আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক হলো একটা দেশের মুদ্রা বাজার তথা সকল ব্যাংকের অভিভাবক। এর মধ্যে কিন্তু একটা বিশাল সম্পর্কের আমরা কিন্তু ইন্ডিকেশন পেয়ে থাকি, কারণ আমরা জানি যে কোনো ব্যক্তি বা বস্তুর যে অভিভাবক থাকে তার সাথে কিন্তু সেই ব্যক্তি বা বস্তুর একটা গভীর সম্পর্ক বিদ্যমান। তো যেহেতু কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা বাজারের অভিভাবক, স্বাভাবিকভাবে মুদ্রা বাজারের যেই পক্ষগুলো আছে মানে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের সাথে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটি ভালো সম্পর্ক বিদ্যমান। ঋণের শেষ আশ্রয়স্থল বা শেষ আশ্রয়স্থল, আচ্ছা এখানে কি হবে, ওকে। আমরা জানি বাণিজ্যিক ব্যাংকের জন্য ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবে কেন্দ্রীয় ব্যাংক পরিচিত, কারণ যখন বাণিজ্যিক ব্যাংক কোথাও থেকে ঋণ না পায় তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় এবং এর মাধ্যমে কিন্তু দেখো ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট সবচেয়ে আপনজন হিসেবে পরিচিত, কারণ যখন আর কারো কাছে টাকা না পায় তখন বাণিজ্যিক ব্যাংকগুলো গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়। সদস্য ভুক্তির মাধ্যমে সুযোগ গ্রহণ, বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের সদস্য হয়ে থাকে, অর্থাৎ তালিকাভুক্ত হয় এবং এর ফলে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে বিভিন্ন প্রকার সুবিধা প্রদান করে থাকে।
ব্যাংকার মক্কেল সম্পর্কে প্রয়োজনের সময় বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে, তাই তাদের মধ্যে ব্যাংকার ও মক্কেল সম্পর্কে বলে চিহ্নিত করা যায়। আমরা কিন্তু জানি ব্যাংক এবং গ্রাহক ঋণ নিলে কিন্তু তাদের মধ্যে ব্যাংক এবং মক্কেলের একটা সম্পর্ক থাকে। ঠিক একইভাবে যখন বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ঋণের আদান প্রদান হয়, তখন তাদের মধ্যেও কিন্তু একটা ব্যাংকার এবং মক্কেল সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। সহযোগী কেন্দ্রীয় ব্যাংক তার নীতি ও পরিকল্পনা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন করে, আবার বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে থাকে। এভাবে একে অপরের সহযোগী হিসাবে কাজ করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সহায়তা নেয়, আবার কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন যে নীতি এবং পরিকল্পনা সেটি বাস্তবায়নও কিন্তু বাণিজ্যিক ব্যাংকের সহায়তা করে থাকে। সো এর মাধ্যমে কিন্তু তাদের মধ্যে একটি সহযোগী সম্পর্ক সৃষ্টি হয়। সব ব্যাংকের ব্যাংকার আমরা কিন্তু জানি, একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক হলো ওই দেশের সকল ব্যাংকের ব্যাংকার বা অভিভাবক। এতক্ষণ আমরা জানলাম বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক। এবার আমরা দেখব অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা বা বাংলাদেশ ব্যাংক কী করে। আসলে এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট সামান্য আমি ব্যাখ্যা করে যাব। যেরকম দেশের কৃষি ঋণ ও শিল্প ঋণ বিতরণের সরকারের নীতি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে কিন্তু দেশের কৃষি খাত এবং শিল্প খাতে ভালো উন্নয়ন সাধিত হয়ে থাকে, এবং এটা কিন্তু দেশের ইকোনমির মেজর দুইটা পার্ট। সো এগুলোর উন্নয়ন হলে কিন্তু দেশের ইকোনমির উন্নতি হবে। সো এবং এইখানে কেন্দ্রীয় ব্যাংক একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। তালিকা ও অতালিকাভুক্ত ব্যাংকসমূহের কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ সব বাণিজ্যিক ব্যাংকের শাখাসমূহের পরিদর্শনের মাধ্যমে আইন শৃঙ্খলায় আবদ্ধ রাখে। ওকে, সো দেশে যত তালিকা ও অতালিকাভুক্ত ব্যাংক আছে এগুলো প্রপারলি কাজ করছে কিনা, নিয়মনীতি ফলো করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক অলওয়েজ দেখাশোনা করে। দেশের অর্থনীতি ও পরিসংখ্যান সংক্রান্ত তথ্য প্রকাশনের মাধ্যমে জনগণ এবং সংশ্লিষ্ট বিভাগ ও দফতর সমূহকে সজাগ রাখে। অর্থাৎ দেশের ইকোনমির কী অবস্থা, এইসব ব্যাপার সম্পর্কে জনগণকে এবং বিভিন্ন পক্ষকে জানিয়ে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে। দেশের বৈদেশিক মুদ্রা হস্তান্তর এবং স্থানান্তরের বিশেষ ভূমিকা রাখে থাকে কেন্দ্রীয় ব্যাংক, যার ফলে দেশের ইকোনমির ডেভেলপমেন্ট হয়ে থাকে বা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হয়। বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগ তার গবেষণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন রকম দিক নির্দেশনা প্রদান করে। সো বাংলাদেশ ব্যাংক কী করে, দেশের ইকোনমি স্টাডি করে এবং এখান থেকে করে বলে যে দেশের এই অবস্থা, এখন আমাদের এই করা উচিত এবং আমাদের এখন ওই করা উচিত। এর মাধ্যমে বিভিন্ন যে কি পক্ষ আছে বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান আছে, সবাই কিন্তু তাদের এই যে মতামত বা তাদের যে বিভিন্ন দিক নির্দেশনা এইসব পেয়ে থাকে এবং সেগুলো কিন্তু সেই অনুযায়ী কিন্তু কাজটা ধরে নিলাম। এবার একটা দেশে বা কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন গবেষণা করলো এবং করে দেখলো আগামী 5 বছর দেশে গার্মেন্টস খাতে অনেক উন্নয়ন হওয়ার চান্স আছে। কেন উন্নয়ন হবে? বাইরের দেশ থেকে এই আগামী 5 বছর বাংলাদেশে প্রচুর পরিমাণ অর্ডার আসবে। সো এই যে একটা দিক নির্দেশনা যে আগামী 5 বছর শিল্প খাতের উন্নয়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে কি হবে, দেশে কিন্তু বিভিন্ন পক্ষ তাড়াতাড়ি কিন্তু গার্মেন্টসের যেই ইন্ডাস্ট্রিগুলো প্রতিষ্ঠা করতে পারবে বা মনে করো গার্মেন্টসের তাদের যে উৎপাদন ক্ষমতা এইটা বাড়াবে। এইভাবে কিন্তু বিভিন্ন আগে থেকেই কিন্তু পদক্ষেপ নিতে পারবে। এরপরে পল্লী ঋণ প্রকল্পসমূহ এবং বিশেষ ঋণ প্রকল্পসমূহকে তদারকির মাধ্যমে সমাজের অবহেলিত শ্রেণীকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ দেশের যেই সমাজে অবহেলিত বা নিম্ন শ্রেণীর মানুষ যাদের অ্যাকচুয়ালি ঋণ প্রয়োজন, যেন তারা প্রপারলি ঋণ পেয়ে থাকে এবং এটি কাজে লাগিয়ে তাদের উন্নয়ন সাধন করতে পারে, এখানেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ভূমিকা পালন করে। বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন রকম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, যার ফলে দেশের বেকারত্ব দূর হয়। বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণের মাধ্যমে দেশীয় মুদ্রার স্থিতিশীলতা সংরক্ষণের চেষ্টা করে। এছাড়া সরকারের গুরুত্বপূর্ণ যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে সরকারকে বিভিন্নভাবে সহায়তা করে থাকে এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। তো এইগুলো ছিল মূলত কিছু ব্যাপার যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে বিভিন্ন রকম ভূমিকা রাখতে পারে। বন্ধুরা, এখানেই আমরা আমাদের সম্পূর্ণ যে কোর্স সেটি শেষ করছি। আমাদের সব মিলায় 69টি ক্লাস হলো। এর মাধ্যমে আমরা আমাদের এসএসসির যে ফিন্যান্স এবং ব্যাংকিং বই এটি সম্পূর্ণ কমপ্লিট করলাম। আশা করি আমি যেসব বুঝিয়েছি তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। তোমরা বুঝতে না পারলে আবারও চেষ্টা করবে, এবং এই না হলে তো আমাদের টেকনিক স্কুলের আরও অন্য ক্লাস কিন্তু আছে, লাইভ ক্লাস আছে। আমাদের কিন্তু অ্যাপে প্রতিনিয়ত লাইভ ক্লাস হয়। তোমরা কিন্তু সেখানে এনরোল করে আমাদের বিভিন্ন ক্লাসের অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই সেখানে সলভ করতে পারবে। এবং অবশ্যই বন্ধুরা,
তোমরা এই যে পড়লে, এগুলো কিন্তু পড়লে হবে না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তাহলে ভাইয়া কীভাবে প্র্যাকটিস করব? তোমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারো, বাজারে গাইড আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি যেটা করতাম অলওয়েজ টেস্ট পেপার কিনতাম। টেস্ট পেপার কি? টেস্ট পেপার হলো বিভিন্ন স্কুলের যে টেস্ট পরীক্ষা হয়, সেই টেস্টের যে পরীক্ষার প্রশ্ন, সেই যে প্রশ্ন মিলিত যে মানে যে একটা গাইড বই, সেটাকে বলা হয় টেস্ট পেপার। সো এইখানে গেলে তোমরা বাংলাদেশের বিভিন্ন নামকরা স্কুলের টেস্টে আসা প্রশ্ন কিন্তু পাবে। এইগুলো যদি সলভ করো, দেখবা ঘুরে ফিরে এই টাইপের প্রশ্ন সবসময় আসে। কারণ কি ভাই, তুমি যে টপিকগুলো পড়েছো, হয়তো বা তুমি মোট ইন টোটাল এই চ্যাপ্টারগুলোতে সব মিলে ধরে নিলাম 130টা টপিক পড়েছো। 130টা টপিক থেকে কিন্তু ম্যাক্সিমাম 130 থেকে 135 মতোই প্রশ্ন আসতে পারে, এর বেশি কিন্তু আসার কোনো চান্স নেই। আমি জাস্ট ধরলাম 13টা অধ্যায়ে 10টা করে টপিক থাকলে এতগুলো হবে, এতগুলো টপিক নেই, ধরলাম আমাদের মোট 60টা টপিক আছে আমাদের ইম্পর্টেন্ট। সো এই 60টা টপিক থেকে ম্যাক্সিমাম কত, ঘুরিয়ে ফিরে 70 বা 80 টাইপের প্রশ্ন আসতে পারে। তুমি যদি টেস্ট পেপার নিয়ে মনে করো সেরা 20টা স্কুলের বা 30টা স্কুলের প্রশ্ন সলভ করো, দেখবা ওই যে প্রশ্নগুলো সলভ করলা, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। সো তোমরা এগুলো করবা, এবং সাথে এমসিকিউগুলো অনেক অনেক করে প্র্যাকটিস করবা, কারণ একটা এমসিকিউ কিন্তু একটা ভালো রেজাল্ট আনার পিছিয়ে ব্যাপক ভূমিকা রেখে থাকে। তোমরা যদি এমসিকিউতে 30-এ যদি 28 পাও, তাহলে তোমার আর এ প্লাস পেতে কত লাগবে বলো তো? আর লাগবে হচ্ছিল মাত্র 48, সরি আমি কি লিখলাম, আর মাত্র লাগবে হচ্ছিল 52। সো 60 আর 70-এ মাত্র 52 পাওয়া লাগবে। দেখো, যদি তুমি এমসিকিউগুলো ভালো মতো করো, এমসিকিউতে চাইলে ইজিলি রাইট করা যায়, অথবা 2-3টা তো ভুল হবেই। ধরে নিলাম তুমি এমসিকিউতে পাইলা 27, এখন তোমাকে কত লাগবে? 70-এ মোট 53 পাওয়া লাগবে। এটা কিন্তু এখন ইজি মোটামুটি। সো অবশ্যই এমসিকিউগুলো ভালো মতন করবা, যেন তোমরা ওভারঅল একটা ভালো রেজাল্ট আনতে পারো, এবং আশা করি তোমরা তোমার যে বোর্ড পরীক্ষা হবে সেখানে খুব ভালো রেজাল্ট করবা, যদি তোমরা প্রপারলি ক্লাসগুলো করে, বইগুলো পড়ে তোমাদের টেস্ট পেপার সলভ করো। বন্ধুরা, আশা করি সব বুঝতে পারছো। তোমাদের একটা লম্বা জার্নি আমি শেষ করলাম। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও আগামীতে দেখা হবে। যদি তোমরা টেনমি স্কুলের আমাদের যেই পেইড কোর্সগুলো আছে, সেখানে তোমরা যদি এনরোল করো, তোমরা হয়তো সেখানে আবারও ফাইন্যান্স ক্লাস পাবা, বা তোমাদের যে অনলাইন কোচিং আছে যদি তোমরা সেখানে এনরোল করে থাকো, তাহলে কিন্তু হয়তোবা তোমরা আমার ক্লাস পাবা, বা আরও অন্য অন্য ফাইন্যান্সের টিচারের ক্লাস পাবা। আশা করি তোমরা তোমাদের সব সেখানে ডাউটস ক্লিয়ার করে নিতে পারবা। বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা।